যাদের কারণে আমরা আজকে এখানে সমবেত হয়েছি, যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা আজকে এই পর্যন্ত পৌঁছতে পেরেছি। গণ অভ্যুত্থানের সেই শহীদ আত্মত্যাগকারী যারা, তাদেরকে আমরা স্মরণ, যারা গণ অভ্যুত্থানের যোদ্ধা, তাদের সবাইকে আমরা আজকে স্মরণ করে আমাদের এই অনুষ্ঠান শুরু করব। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা না হলে, এটা ধরো সে আত্মত্যাগ না হলে আমাদের মনে প্রশ্ন থাকলেও সেটার জবাব খোঁজার আমাদের কোনো সুযোগ থাকতো না। প্রশ্ন আমাদের মনে জল জলে পড়েছিল, বহু বছর ধরে ছিল, সুযোগ পাইনি। এই অসংখ্য ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে আমরা সেই সুযোগটা পেয়েছি। আমাদের প্রতিজ্ঞা হলো আমরা যেন সেই আত্মত্যাগের প্রতি অসম্মান না জানি। যে কারণে তারা আত্মত্যাগ করেছিল সেটার জন্য আমাদের পরবর্তী সকল প্রজন্ম মনে রাখে, তাদের আত্মত্যাগকে স্মরণ করে তাদের আত্মত্যাগকে সার্থক করার জন্য আমরা সবাই মিলে, যারা সুযোগ পেয়েছি, তারা সবাই মিলে সব রকম চেষ্টা করব তাদের সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারে। সেটা দিয়ে আমাদের আজকের যাত্রা পথে, এই কারণে আমরা আজকে এখানে এসেছি। অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস পার হয়ে গেল, প্রথম অধ্যায় শেষ। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। প্রথম পর্ব ছিল প্রস্তুতি পর্ব। সেই প্রস্তুতি পর্বের অনেক কিছু আপনাদের কাছে জানা। তার মধ্যে একটা বড় বিষয় ছিল যে প্রস্তুতি, যে স্বপ্নের পেছনে এর আত্মত্যাগ করেছে সেটা সার্থক করার জন্য আমরা যেন এমন একটা দেশ করতে পারি যেটা সুশৃঙ্খল ভাবে চলবে, যে আইনি কাঠামোর মাধ্যমে, যে প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে স্বৈরাচারী সরকার সুযোগ পেয়েছিল, সেই ত্যাগ, সেই কাঠামো থেকে যেন আমরা পূর্ণরূপে বেরিয়ে চলে আসতে পারি। আমরা ছোটখাটো একটা হাডুডুডু খেলার জন্য আইন বানি, ফুটবল খেলা তো বটে, এটা আন্তর্জাতিক খেলা, ক্রিকেট খেলা। এই আন্দোলনে আমরা মুখস্থ এবং সেটা আমরা মেনে চলি বলেই খেলাটা খেলা হয়, তামাশা হয় না। আইনগুলো এমন ভাবে বানানো হয়েছে সবাই যেন এনজয় করে, উপভোগ করে। কেউ যেন মনে হয়েছে কালকে টাইম বদলায় বলবে, তাহলে খেলা থাকে না। কিন্তু আমরা আমাদের দেশকে একটা তামাশায় পরিণত করে ফেলেছি। আইন বলে কিছু নাই, নিয়ম বলে কিছু নাই। আত্মত্যাগ করেছে, তারা আমাদের নির্দেশ দিয়ে গেছে, আমরা যেন সেসব আইন কানুন পাল্টে ফেলে নতুন বাংলাদেশের জন্য প্রস্তুত হয়। সেই নতুন বাংলাদেশ করার জন্য কি আইন কানুন লাগবে, কিভাবে আমরা অগ্রসর হবো, সেই প্রশ্ন মাথায় রেখে আমরা কিছু সংস্কার কমিশন করেছিলাম। অর্থাৎ সংস্কার করতে হবে,
তার মধ্যে প্রথম সংস্কার কমিশন প্রথমবারই করে ফেলেছিলাম, তারপর পরবর্তীতে আরো অনেকগুলো করেছে। এই সংস্কার কমিশনের যারা মাননীয় চেয়ারম্যান, তারা আমার দুপাশে আছেন, তারা এবং তাদের সহকর্মীরা যারা এই কমিশনের সদস্য ছিলেন, তারা যথাসাধ্য চেষ্টা করেছেন সংস্কারটা যেন এমন ভাবে হয় ভবিষ্যতের প্রজন্মরা আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। আইনগুলো ঠিক করে নিয়েছিলেন বলেই আজকে আমরা মজবুত কাঠামো তৈরি করতে পেরেছি, যার উপরে ভিত্তি করে আমরা দেশ গড়ার কাজে নেমেছি। কাজে ওনারা যে সমস্ত জিনিস প্রস্তাব করবেন এবং করেছেন সেগুলো ওনাদের অভিজ্ঞতা এবং ওনাদের পাণ্ডিত্য এবং ওনাদের আলাপ আলোচনার মাধ্যমে তারা যা গ্রহণ করতে পেরেছেন সেটা ওনারা তুলে ধরেছেন। এবং তাদের সবাইকে আজকে যারা উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং যারা আজকে উপস্থিত নাই তাদের সদস্যবৃন্দ, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এই কষ্টটুকু করার জন্য। আমাদের কাজ হলো এগুলো কতটুকু আমরা গ্রহণ করব, কত দ্রুত গ্রহণ করব, কিভাবে অগ্রসর হব। তো সেটা তো ওনাদের যে অভিজ্ঞতা তার উপরে ভিত্তি করে রচনা করা। এখন আপনাদের অভিজ্ঞতা এবং আপনারা যেহেতু জনগণের নেতা, রাজনৈতিক দলের নেতা, আপনাদেরকে প্রতিনিয়ত এই আইনগুলো, নিয়মগুলো, প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মোকাবেলা করতে হবে। সেজন্য ওনাদের এগুলো আপনাদের সামনে দেওয়া হবে। আজকে আলোচনা শুরু করার জন্য আলোচনাটা একাডেমিক আলোচনা না, বাস্তব আলোচনা, যে কোনটা আমরা কাজে লাগাতে পারবো, কোনটা লাগবে, কোনটা লাগবে না, কিভাবে সংশোধন করলে ভালো হবে ইত্যাদি আলোচনা। ওই স্বপ্ন, যে স্বপ্ন আমরা এমন ভাবে মজবুত ভাবে আইনগুলো বানাবো যাতে সবাই মেনে চলবে, এবং মেনে চলার মাধ্যমে আমরা একটা সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র করতে পারব। সে উদ্দেশ্যেই আজকে বসা, এবং কিভাবে এই আলাপটা চলবে, সংলাপটা চলবে সে সম্বন্ধে একটু ধারণা দেবেন প্রফেসর আলী রিয়াজ। এটাকে কেন্দ্র করে আমরা আরেকটা ছোট কমিশন করেছি এই 6 জনকে নিয়ে, এবং আমাকে শুধু তার মধ্যে ঢুকিয়ে ঐকমত্য প্রতিষ্ঠা কমিশন। একটা ঐক্যমত্য আনা, সবাইকে মিলিয়ে, কারোর উপর চাপিয়ে দেওয়ার জন্য না। গুরুত্বটা আমরা সবাই বুঝি, এটা নিয়ে কাউকে কিছু বোঝাতে হবে, কিন্তু আমাদের তো গ্রহণ করতে হবে, কাজে লাগাতে হবে। এবং আজকের দিনটা একটা, যে দ্বিতীয় পর্বে শুরু করছি, একটা প্রচন্ড সুযোগ। সুযোগ এই জন্যই যে আমরা এমন পর্যায়ে আছি এখন, আমাদের মধ্যে ঐক্যমত সৃষ্টি হলে আমরা সেগুলো কাজে লাগাতে পারি, এবং এবার কাজে লাগালে সেটা বংশ প্রজন্ম পরম্পরা সেটা চলতে থাকে, এবং একটা সুন্দর দেশ আমরা পাব। এই ভাবনা থেকেই আমরা এগুলো গ্রহণ করি। সেই আলোচনাটা কত মসৃণ হবে, সুন্দর হবে, সেটা আপনারা স্থির করবেন। আমাদের পক্ষ থেকে আমরা সুপারিশগুলো আপনাদের কাছে নিয়ে এসেছি, এবং কমিশনের যারা সদস্য তারা আপনাদের সঙ্গে বসবে, জিনিসগুলো ব্যাখ্যা করেছেন, চাপিয়ে দেওয়ার জন্য না, চাপানোর ক্ষমতা আমাদের নেই। আমরা শুধু আপনাদেরকে বোঝানো কেন করা হয়েছিল, কি জন্য করা হয়েছিল, কোটার কারণে করা হয়েছিল বোঝানো। সেই দিক থেকে আমরা পুরো জিনিসটাকে অ্যাপ্রোচ করবো এবং এগিয়ে নিয়ে যাব। আপনাদের সহযোগিতা চাই এটা আমি বলবো না, কারণ এটা আপনাদের কাজ।
আমার কাজ না, একার কাজ না। যেহেতু আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন, আপনাদেরকে বলতে হবে সমাজের কাঠামো কোন কি করতে হবে, কিভাবে করতে হবে। কোনটা এক্ষুনি করা যাবে, যদি সময় নির্ধারণ করবে। কিছু সামান্য রদবদল থাকলে এখানে বলবেন এখানে একটু রদবদল করলে কিন্তু সুন্দর হয়ে যাবে, আপনাদের ইচ্ছা। আমরা শুধু সাচিবিক কাজগুলো আপনাদের করে দিলাম, আপনাদের সহায়তা দেব ব্যাখ্যা করার জন্য, ব্যাখ্যা দেওয়ার জন্য। এই 6 মাস, যে 6 মাসের কথা বললাম, এটা পরবর্তীকালীন সরকারের জন্য খুব গুরুত্বপূর্ণ সময়। আমরা একটু লন্ডভন্ড অবস্থার মধ্যে দায়িত্ব নিয়েছি, চেষ্টা করেছি এটাকে কোন রকমে সচল করার জন্য, কাজে লাগানোর জন্য। কিন্তু এই 6 মাসের যে অভিজ্ঞতা, সেটা আমাদের সবাইকে একটা প্রচন্ড সাহস দেবে। এই 6 মাসের অভিজ্ঞতা হলো আমাদের দলমত নির্বিশেষে সাধারণ মানুষ সহ, রাজনৈতিক ব্যক্তি সহ, রাজনৈতিক নেতৃত্ব সহ সবাই যে সমর্থন দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সময়, এটা বোল্ড লেটারে লেখা থাকবে যে সমর্থন আমরা করতে পারি, যে একত্র হতে পারি। আমাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক করা, দূরত্ব সৃষ্টি করার হয়তো প্রবণতা আছে, কিন্তু এই একটি জায়গায় আমরা এখনো এক আছি এবং আগামীতে আমরা এক থাকবো, সে বিশ্বাস আমার আছে। এইটা যদি ঠিক থাকে, যেভাবে আমরা প্রথম অধ্যায়ে আমরা শেষ করলাম, দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা ঠিক রাখতে পারি, তৃতীয় অধ্যায়ের জন্য আর আমাদের কোনো চিন্তা নেই, আমরা নিশ্চয়ই নতুন বাংলাদেশ বানাতে পারবো। একটা জিনিস আমাদেরকে পরিষ্কার থাকতে হবে, এটা একটা মস্ত বড় শক্তি। প্রথম অধ্যায় যেভাবে আমরা কাটালাম, এবং এই কাটানোর মধ্যে যে সমস্ত শক্তি আমাদেরকে ব্যাহত করার চেষ্টা করেছে, আমাদেরকে কুণ্ডুল করে দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে সুন্দরভাবে সবাই মিলে মোকাবেলা করতে পেরেছে। দ্বিতীয় পর্ব এই হাঙ্গামা হবে, কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে, অস্বীকার করেছে, তাদেরকে ত্যাগ করেছে, তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাপক। প্রতিটি দিন তাদের জন্য মূল্যবান দিন, দেরি হলে তাদের জন্য অসুবিধা। সেজন্য আমাদেরকে শক্ত থাকতে হবে, মজবুত থাকতে হবে, এবং আমরা যেগুলো আলাপ করছি সেগুলো মতভেদ থাকবে, কিন্তু আমরা এর অর্থ নয় যে আমরা একত্র নই, আমরা একত্রে থাকবো। প্রথম পর্বের আরেকটা অভিজ্ঞতা হল একই সঙ্গে এই যে আপনাদের সমর্থন, জনগণের সমর্থন ছাড়া আন্তর্জাতিক বিশ্বের সমর্থন। আপনারা হয়তো লক্ষ্য করেন সারা পৃথিবী জুড়ে আমাদের প্রতি একটা বড় রকমের সমর্থন গড়ে উঠেছে, যে কারণে অপর পক্ষ সুবিধা করতে পারছে, পদে পদে ব্যাহত হচ্ছে। যেখানে যাই বহু গল্প রচনা করেছে, সে গল্প টিকাইতে পারতেছে, শেষমেশ ট্রাম্পের হাতেই আবার সে গল্প চালাতে গিয়ে চালাতে পারল না। যত ছোট রাষ্ট্র, বড় রাষ্ট্র, ধনী রাষ্ট্র, মাঝারি রাষ্ট্র, সবাই আমাদের করছে, কেউ কোন রকমের দ্বিধাগ্রস্ত হয়। তাদের ভাষা শুনলে আমাদের কাছে অবাক লাগে। আমরা যখন তাদের সঙ্গে কথা বলতে বসি, বিস্তারিত জানার আগে প্রথমে বলে কি লাগবে বল, আমরা আছি। এর চেয়ে পরিষ্কারভাবে কথা বলা একটা রাষ্ট্রের প্রধান কিংবা প্রধান নির্বাহী আর কি হবে। এবং তারা এই পর্যন্ত সেটা
মেনে গিয়েছে এবং চালাচ্ছে এবং ক্রমাগতভাবে তাদের সমর্থন বাড়াচ্ছে। কাজে আমাদের এই যে দুই সমর্থন, আভ্যন্তরীণ একটা সমর্থন, আন্তর্জাতিক একটা সমর্থন, এই দুই সমর্থনের ভেতর দিয়ে আমরা যদি এই নতুন বাংলাদেশ গড়তে না পারি, এটা আমাদের কপালের দোষ বোঝা ছাড়া কি বলবো। আমরা এই সুযোগ ছাড়তে চাই না। আন্তর্জাতিক মহলও আমাদেরকে জিজ্ঞেস করে, তোমাদের অর্থনৈতিক দিক থেকে আমরা সাহায্য করতে পারি, কিন্তু সংস্কারের ব্যাপারে তো আমরা সাহায্য করতে পারবো না, তোমাদের কি করতে হবে। এই জন্য যেটা মনে করিয়ে দেয় যে তোমাদের এই সংস্কারটা দরকার, তা না হলে এই যে পরিবর্তন টিকে রাখা যাবে না। আবার কয়দিন পরে আরেক মহাক্ষমতার সাথে আরেকজন একদিকে এগিয়ে যাবে, দণ্ডবন্ধ করে দেবে। আমাদের যতজন আন্তর্জাতিক মহলের সমর্থন এবং সহায়তা এবং শুভেচ্ছা, এটা আমাদের জন্য মস্ত বড় সম্পদ। শুধু ভাবা দিতে জন্য যত রকমের সাহায্য লাগে, আমরা তাদেরকে বহু রকমের স্বপ্নের কথা বলেছি, এই করতে চাই, এই করতে চাই। তাদের জবাব হলো যে আমাদের তো কোনো অসুবিধা নেই, তোমরা করতে পারলে আমরা আছি তোমাদের সাথে। কোন কোন রাষ্ট্র যারা খুব শক্তিমান রাষ্ট্র এমনও বলেছে এই কাজটা করার জন্য তোমরা যদি মনে করো একজন স্পেশাল দেওয়া, যে আমাদের পক্ষ থেকে তোমাদের সঙ্গে যোগাযোগ রাখবে যাতে করে তোমাদের কোনো অসুবিধা না হয়। শুধু সমর্থন না, সমর্থনটা কাজে লাগানোর জন্য আয়োজনটা করে দিচ্ছে। কাজে এই প্রেক্ষিতে আমরা এই কাজে নামছি, দ্বিতীয় অধ্যায়ে নামছি। এটাতে আমাদের ব্যর্থ হবার কোন সুযোগ নেই, আমরা ব্যর্থ হতে চাই না। নানা জনের নানা মতামত থাকবে, তা তো বটে, সেদিনে তো সমাজ। এরা সমস্ত জিনিস বিবেচনা করে, দেশের অভিজ্ঞতা বিদেশের অভিজ্ঞতা বিবেচনা করে এটা সুপারিশ মালা তৈরি করে নিয়েছে। মূল্যবান সম্পদ, এই সম্পদ বাংলাদেশের ইতিহাসে রক্ষিত হবে, যেটা এই সুপারিশ করেছিল। বাস্তবায়ন করব, তাদের জন্য আপনারা নির্দেশনা দেবেন যে এইগুলো করে এই ব্যাপারে সবাই মিলে। এতে একার বাংলাদেশ না, সবার বাংলাদেশ। আপনারাও সবার সঙ্গে পরামর্শ করেন কোনটা কোনটা ভালো। কারণ এই যে নীতিমালা আইন কানুন বানিয়ে দেবো ক্রিকেট খেলার মতো, একবার বানিয়ে দিলে এটা মতে চলতে থাকে। এটা একটা ট্রান্সপারেন্ট জিনিস হবে। খেলায় জিতলে কেউ সন্দেহ করবে না গোলমাল করে জিতিয়ে দিয়েছে, এটাকে সে সন্দেহ করবে না, এত ট্রান্সপারেন্ট, সবাই জানে খেলার নিয়ম। এখন যে খেলা চলতেছে এটা খেলা জিতলেও ঠিক মতো জিতলেও সন্দেহ লাগে, বুঝলেন কিছু একটা কলকাঠি নাড়ি করেছে। এই কলকাঠি নাড়ার বিষয়টা আমাদের মনের মধ্যে খেতে গেছে। কলকাঠি ছাড়া যে একটা নিয়মে চলতে পারে দেশ, এটা আমরা ভুলে গেছি। আন্তর্জাতিক সমর্থনের কথা বললাম, আরেকটা সমর্থনের কথা বলি, না বলে পারছি না, এটা মনটা বড় হয়ে যায় এটা বলতে গিয়ে। এইসব সমর্থনের কথা বলি, জাতিসংঘের সমর্থন। আপনারা চিন্তা করেছেন যে রিপোর্টটা সালে প্রকাশিত করবে, হিউম্যান রাইটস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস, তাদের একটি রচনা, তাদের একটি প্রতিবেদন সারা পৃথিবী করতে দিয়েছে। এখন কারো বয়ান আর কেউ শুনবে না, ওইটাই ফাইনাল। আর কত সমর্থন চাই আমরা? একদম অক্ষরে অক্ষরে বলে দিয়েছে কোথায় কাকে মারছে, কিভাবে মারছে। এর থেকে বের হওয়ার তো কার কোনো উপায় নেই। বাংলাদেশকে ঘিরে যে অপপ্রচার চলছিল, এক প্রতিবেদনে সমস্ত সমাপ্ত। বলতে পারবে কিন্তু কোন আওয়াজ বেরোবে না। তো সেরকম সমর্থন
এবং অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিবেদন বের হয়েছে, তাদেরও খুবই জোরালো বক্তব্য। আমরা সেদিন আয়নাঘরে গেলাম, মানে মানুষ কত নির্মম হতে পারে, বিভৎস দৃশ্যের সৃষ্টি করতে পারে, নৃশংস করতে পারে, এর চাইতে বড় নমুনা পাওয়া যাবে। আমাদের শুধু দেখতে কষ্ট লেগেছে, যারা বছরের পর বছর সেখানে থেকেছে, আপনাদের মধ্যে আছে, তাদের কথা চিন্তা করুন। তাদের প্রতিটি বর্ণনা, তাদের প্রতিটি অভিজ্ঞতা এই গুম কমিশনের রিপোর্টের মধ্যে সব তুলে ধরা হয়েছে। পত্রিকায় প্রকাশিত হওয়ার পরে দেশের ভেতরে এবং আন্তর্জাতিকভাবে মানুষ প্রথম বুঝতে পারলো আমরা কিসের কথা বলছি। আমরা কোথা থেকে এসেছি। কাজে আমাদের প্রথম পর্বের এই সম্পদ নিয়ে আমরা দ্বিতীয় পর্বে আসলাম। দ্বিতীয় পর্বের সমাপ্তিতেও যেন আমরা উৎসাহ বোধ করি যে হ্যাঁ, আমরা আনন্দ বোধ করি যে আমরা আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছিল আমরা সুন্দরভাবে খুশি বুকে সেটা সম্পন্ন করতে পেরেছি। নতুন বাংলাদেশের জন্য এখন তৈরি যে নতুন নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে সেটার ব্যাপারে আর কোনো প্রশ্ন তুলবে না, যেহেতু আইন কানুন এগুলো সব এখন আমাদের জানা আছে এবং এর মধ্যে রয়েছে, নির্দিষ্টভাবে রয়েছে। এটা নড়চড় করার উপায় কারো থাকবে না। আইন বানানোর কথা, আর এটাকে নড়চড় করতে সুযোগ না দেওয়া সেটার জন্য এতগুলো কমিশন বানাতে হয়েছে। কোন দিক থেকে কোথায় কোনটা করতে হবে সেটা। আজকে আমাদের সেই দ্বিতীয় পর্ব শুরু। আপনারাই এই দ্বিতীয় পর্ব স্রষ্টা, আপনারাই এগুলো জাতির সামনে নিয়ে আসবেন। আপনাদের সঙ্গে সহযোগিতা করার জন্য আমরা কমিশনের মেম্বার ওনারা নিয়োজিত থাকবেন, যাতে করে আলাপ আলোচনা করে দ্রুত আলোচনা করার বিষয় না, এটা দ্রুততম সময়ের মধ্যে আমরা যাতে সিদ্ধান্তগুলো নিয়ে কাজে নেমে যেতে পারি, কোনটা কখন করবো সেগুলো নিয়ে আসতে পারি। আমাদের এই দ্বিতীয় পর্বের শুভ সূচনা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবারই এই কাজের উৎসাহ সহকারে দায়িত্ব একটা দিয়েছে সেজন্য না, আপনি ইতিহাসের একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছেন। আল্লাহ মেহেরবানি করে আপনাকে সুযোগ দিয়েছে, সেই সুযোগটা পালন করার জন্য, দায়িত্বটা পালন করার জন্য, আল্লাহর মেহেরবানির প্রতি শুকরিয়া আদায় করার জন্য। যে একটা নির্বাচন সাধারণভাবে হলে একটা সময়ের জন্য আমি জনগণের উপকার করতে পারি, অপকারও করতে পারি যদি আইন খারাপ, কিন্তু একটা সময়ের ব্যাপার না। এটা যদি আমরা ঠিক মতো করি, বাংলাদেশ জাতি হিসেবে যতদিন টিকে থাকবে ততদিনের জন্য সেই অবদানটা রেখে গেল, সেটার জন্য আমরা সঠিকভাবে আল্লাহ আমাদেরকে সেই ক্ষমতা, সেই সামর্থ্য দেব। আপনাদের আজকে সবাই আসার জন্য, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা শুনবো এখানে কিভাবে হবে, আলোচনাটা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে সেগুলো আমরা শুনবো, তারপর আস্তে আস্তে কাজে নেমে যাবো। সবাইকে ধন্যবাদ।